আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেনাবাহিনীতে হঠাৎ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। কেন এই রদবদল, এটা নিয়েই অনেক আলোচনা সমালোচনা চলছে। গতকাল আমি যে পর্বটি করেছিলাম তার নিচে দেখলাম কমেন্টসে অনেকেই বলেছেন যে ভাই, সেনাবাহিনীর যে রদবদলটা হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলেন। তো আমি খোঁজ নিয়েছি। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য জায়গার সময়ের পার্থক্যটা এমন যে আমরা যখন রাতে ঘুমাই তখন বাংলাদেশে অনেক ঘটনা ঘটে। তো সেনাবাহিনীর এই পরিবর্তনগুলো আপনারা জানেন, পরিবর্তনের পেছনের ঘটনাগুলো আমি বলার চেষ্টা করব। এটা নিয়ে আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে যেটা আপনারা কোথাও শোনেননি। আশা করি পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। আমাদের চিফ অফ জেনারেল স্টাফ পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। তিনি ময়মনসিংহে আট ডগে ছিলেন, সেটি একটি প্রশিক্ষণ কেন্দ্র। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান পেশাগতভাবে তার অবস্থানটা কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি সবার কাছে ভীষণ প্রশংসিত। যে মুহূর্তে সেনাবাহিনী এই জামাতপন্থী, হিজবুতপন্থী এরকম বিভিন্ন ট্যাগ পাচ্ছিল, সেই সময় লেফটেন্যান্ট জেনারেল মাইনুর মতো একজন অফিসারের এই পদে আসীন হওয়াটা ইট ইজ এ সিগনিফিক্যান্ট অ্যাপয়েন্টমেন্ট, খুব গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট। কারণ চিফ অফ জেনারেল স্টাফ এটা আর্মিতে এ কারণে গুরুত্বপূর্ণ যে তারা আর্মির ফিনান্সটা দেখে, বাজেটিং করে এবং অনেক পলিসি মেকিং লেভেলে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং অতীতেও দেখা গেছে যে সিজিএস যারা ছিলেন তারা পরবর্তীতে অনেক ভালো জায়গায়ও গিয়েছেন। সেই জায়গায় এই সিজিএস এই পদটা খালি হয়েছিল। মেজর জেনারেল মিজানুর রহমান শামীম তিনি অবসর পূর্ব ছুটিতে গেছেন গত জানুয়ারি মাসে। এরপরে চেষ্টা করা হয়েছিল এখানে লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে নমিনেট করার ডক্টর ইউনূসের আমলে, কিন্তু সেই সময়ের সেনা প্রধান যিনি জেনারেল ওয়াকার সেটি ঠেকিয়ে দিয়েছিলেন এবং তারপরে পদটি খালিই ছিল। নতুন নির্বাচিত সরকার এসে মাইনুকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। আরো একটা গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হয়েছে, সেটা হলো যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে আর্ম ফোর্সেস ডিপার্টমেন্ট থাকে, সেই আর্ম ফোর্সেস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল স্টাফ অফিসার যেটা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, তাকে সরিয়ে দিয়ে সেখানে পদায়ন করা হচ্ছে 24 পদাতিক ডিভিশনের যিনি জিওসি ছিলেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। 24 পদাতিক ডিভিশন মানে চিটাগাং ক্যান্টনমেন্ট যেটা, তো সেখানকার জিওসি কে এই পদে আনা হয়েছে। সো এই দুইটা খুব ভাইটাল চেঞ্জ। এছাড়াও আরো কিছু চেঞ্জ আছে। মেজর জেনারেল ফেরদৌসকে নিয়ে যাওয়া হয়েছে এই চিটাগাং এ। দিল্লিতে যিনি সামরিক কর্মকর্তা ছিলেন ব্রিগেডিয়ার হাফিজ, তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। যশোরের গণহত্যার নেতৃত্ব দানকারী যিনি মেজর জেনারেল ইমদাদ, তাকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। তো এরকম বেশ শাফলিং রিশাফলিং হয়েছে। গুরুত্বপূর্ণ যেটা হলো যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল, যিনি সম্ভাব্য সেনাপ্রধান হতে পারতেন, অনেকেই বলেছিলেন যে পরবর্তী সরকার এলে কামরুল ওয়াকারের পরে সেনাপ্রধান হবে। কামরুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা হয় যখন বাহিনীর রেগুলার পজিশন থেকে তাকে সরানো হয়, এবং তার মানে তার আর্মি ক্যারিয়ারটা ডিফারেন্ট পাথে চলে গেল, হয়তো সে আর মেইন স্ট্রিমে ফেরে না। এটা বহুবার হয়েছে। 5ই আগস্টের পরেও আমরা দেখেছি যে প্রথমে সেই সময়ের এনডিসি যে কলেজটা ছিল, ন্যাশনাল ডিফেন্স কলেজ, তার যিনি কমান্ড্যান্ট ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, তাকে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা, ন্যস্ত করা হয়েছিল। তো এবার কামরুলকে করা হয়েছে। কামরুলের ফেটটা কি হবে? এই কামরুল কিন্তু পাকিস্তানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি গত বছর জানুয়ারি মাসে পাকিস্তান সফরে গিয়েছিলেন, পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সাথে দেখা করেছিলেন, পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছিলেন, পাকিস্তানের সাথে রেগুলার ট্রেনিং এক্সচেঞ্জের ব্যবস্থা করেছিলেন, এবং তার এই পাকিস্তান প্রীতিটা আসলে খুব চোখে রাখতো। কামরুল আর একজন আছে বর্তমানে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর। এই কামরুল আর ফাইজুরের উত্থানটা ইউনূসের আমলে খুব বেশি বেড়ে গিয়েছিল। তো সেই কামরুল প্রথমেই গতকাল তাকে হ্যান্ড ওভার করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং এখন কামরুলকে কোনো একটা দেশে রাষ্ট্রদূত করা হবে। কামরুলের ইচ্ছে হলো তুরস্কের রাষ্ট্রদূত হওয়া,
কিন্তু তাকে বলা হয়েছে যে না, তুরস্কের রাষ্ট্রদূত নয়, তুমি তোমার অন্য কোনো প্রেফারেন্স থাকলে জানাও। আরো ইন্টারেস্টিং ঘটনা হলো, কামরুলকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা হয়েছে তখন এটা কিন্তু পাকিস্তান ভালোভাবে নেয়নি। পাকিস্তান থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলকে ফোন করে বলেছিলেন যে এটা কি হলো, কামরুলকে কেন সরিয়ে দেওয়া হলো, আপনি তো আমাদেরই লোক, আপনি থাকতে এটা কি করে হয়। ডক্টর খলিল বলেছে, এখন আমি অন্য পক্ষের লোক, এখন আর আমি আপনাদের লোক নেই। একথা শুনে ইশাক দার বেশ মনক্ষুণ্ণ হয়েছেন এবং টোটাল আর্মির এই যে রিশাফলিংটা হয়েছে, নিউ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এখানে একটা প্রতিবেশী দেশের প্রেসক্রিপশন কাজ করেছে। এমনকি এই যে দিল্লি থেকে ব্রিগেডিয়ার হাফিজকে এনে মেজর জেনারেল করা হলো, দিস অল ইন্ডিকেটস যে এর পেছনে কলকাঠি নেড়েছে কারা, এবং তারেক রহমান তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। অনেকেই মনে করছেন যে এই সিদ্ধান্তগুলো ম্যাচিউরড হয়েছে, যে এই সিদ্ধান্তের পেছনে কারা আছে এটা ক্লিয়ার হয়তো আমি আপনাদের সামনে বলবো না। কিন্তু এই যে কামরুল চলে গেল ফৈজুর যাবার পথে, এখন আরেকটা প্রশ্ন এসেছে, তাহলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার কবে যাবে? এই জেনারেল ওয়াকার আগের প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা কর্তৃক নিয়োগকৃত, এবং শেখ হাসিনা দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার রিপোর্টকে উপেক্ষা করে, অনেকের মানাকে গ্রহণ না করে জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান করেছিলেন। এই জেনারেল ওয়াকার মেজর থাকা অবস্থায় সুপারসিডেড হয়েছিলেন, অর্থাৎ তার প্রমোশন হতো না, এবং আর্মির নিয়ম অনুযায়ী পরপর 3টা বোর্ড যদি কেউ প্রমোটেড না হয় তাহলে তার প্রমোশন হয় না। তারপরেও দেখা গেল যে 2009 সালে আওয়ামী লীগের সরকার এলে একেবারে মানে দ্রুততম সময় তার 6টা প্রমোশন হয়েছে। মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল, সেখান থেকে ফুল কর্নেল, সেখান থেকে ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল, মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল, এবং লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল। অথচ এই জেনারেল ওয়াকারের সেনাপ্রধান হওয়ার জন্য যে বেসিক যোগ্যতাগুলো লাগে সেই যোগ্যতাগুলো নেই। মেজর থাকা অবস্থায় পিএসসি পাস স্টাফ কলেজ এইটা করতে হয়, তাহলে সে লেফটেন্যান্ট কর্নেল হয়। লেফটেন্যান্ট কর্নেল থেকে যদি কেউ কর্নেল এবং ব্রিগেডিয়ার হতে চায় তাহলে তাকে আরেকটা ডিগ্রি করতে হয়, সেটা হলো AFWC আর্ম ফোর্সেস ওয়ার্ক কোর্স। জেনারেল ওয়াকার কিন্তু এই AFWC কোর্সটা করেননি। লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল হলেন, ব্রিগেডিয়ার হলেন, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হতে হলে আপনাকে ন্যাশনাল ডিফেন্স কলেজ NDC বা সমপর্যায়ের কোর্স করতে হয়। জেনারেল ওয়াকার কিন্তু NDCও করেননি। দেখেন, সেই যে পিএসসি কোর্সে মেজর থাকা অবস্থায়, তারপর থেকে তার কিন্তু আর কোনো এই কোর্সগুলো করা হয়নি। তারপরও এই যোগ্যতা না, এবং 2018 সালের যে রিভাইজড পলিসি তাতে মেজর জেনারেল হতে গেলে NDC কমপ্লিট করা মাস্ট, বাট তার ক্ষেত্রে এটার ভায়োলেশন হয়েছে। এর বাইরে তিনি এই যে আওয়ামী লীগের 15 বছর তিনি পুরোটা সময় ঢাকায় ছিলেন, এবং ঢাকায় থাকার জন্য তিনি বিভিন্ন পদে ছিলেন। এই যে 46 ব্রিগেডের দায়িত্ব পালন করছেন, আর্ম ফোর্সেস ডিপার্টমেন্টের PSO ছিলেন, তিনি মিলিটারি সেক্রেটারির দায়িত্ব পালন করেছে 2 বার, যেটা আর্মিতে রেয়ার বা কেউ এর আগে হয়তো করেইনি। আওয়ামী লীগ আমলের সব সুবিধা তিনি পেয়েছেন। তিনি সর্বাধিক বিদেশ ভ্রমণ করেছেন, কোন আর্মি অফিসার এত বিদেশ ভ্রমণ করেনি যেটা জেনারেল ওয়াকার আওয়ামী লীগের আমলে করেছেন। আওয়ামী লীগের সব ফল খেয়ে তিনি যোগ্যতা না থাকা সত্ত্বেও জেনারেল হয়েছেন। এছাড়াও মেডিকেল গ্রাউন্ডেও তিনি জেনারেল হতে পারেন না। তিনি যখন মেজর জেনারেল তখন তার বাইপাস সার্জারি হয়েছিল হার্টে, এবং হার্টের বাইপাস সার্জারি হলে বা ক্যান্সারের মতো গুরুত্বপূর্ণ অসুখ হলে সে মেডিকেলি ডাউনগ্রেডেড হয়ে যায় মেডিকেল ক্যাটাগরিতে, এবং সে তখন আর নেক্সট প্রমোশনের জন্য বিবেচিত হয় না। কিন্তু মেজর জেনারেল পদের থেকে তিনি লেফটেন্যান্ট জেনারেল হচ্ছেন, পরে তো জেনারেল হয়েছেন, এবং ফাইনালি সে তার নিয়োগকারী সরকার হাসিনা সরকারের সাথে বেইমানি করেছেন। তিনি সংবিধানে অর্পিত দায়িত্ব পালন না করে তিনি জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছেন, যা একটি শাস্তিযোগ্য অপরাধ। এইরকম একজন অযোগ্য, বেইমান, বিশ্বাসঘাতক সেনা প্রধানকে কি এখনো তার পদে রাখা হবে কি না? সেনাবাহিনীর মধ্যে ইতিমধ্যেই কথা উঠেছে যে
সেনাবাহিনীকে অলরেডি অনেক বিতর্কিত করা হয়েছে, সেনাবাহিনীর ইমেজকে ক্ষুণ্ণ করা হয়েছে এবং সেনাবাহিনীকে সব সরকার ব্যবহার করে, কিন্তু দিনের শেষে সেই সেনা কর্মকর্তাদেরই ফাঁসিয়ে দেওয়া হয়। যেমন আইসিটিতে বর্তমানে অনেক সেনা কর্মকর্তার বিচার চলছে, অথচ সেই সব ঘটনার দায় কিন্তু সামরিক কর্মকর্তাদের প্রধানত নয়। এই অবস্থা থেকে আর্মি উত্তরণ ঘটাতে চায়, আর্মি একটা পেশাজীবী বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় এবং স্বভাবতই বিএনপির মধ্যেও একটা বড় রকমের দাবি উঠেছে বলা যায় যে ওয়াকারকে কবে সরানো হবে। এখন জাতি তাকিয়ে আছে সেনাবাহিনীর এই রদবদলের ধারাবাহিকতায় নতুন সেনাপ্রধান কবে আসবে, কবে ওয়াকারের বিদায় হবে এবং বিদায়ের পর তার বিচার হবে কিনা সেটাও একটা বিচার্য বিষয়। যেভাবে বাঁচিয়ে দিলেন বাংলাদেশ এবং বাংলাদেশের সংবিধানকে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, বিগত 1.5 বছরে বঙ্গভবনের ঘটনাগুলো আমি নিজেও ব্যক্তিগতভাবে জানতাম। মাঝে মাঝে মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা হতো এবং তার সাথে যে সেই সরকারের যে আচার আচরণ সেগুলো মাঝে মাঝে শুনতাম এবং এর মধ্যে নানা ঘটনাও আছে। আওয়ামী লীগেরও বহু নেতা, পাতি নেতা এবং সোশ্যাল মিডিয়ায় মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে কখনো কখনো সমালোচনা করতে দেখেছি, কখনো কখনো এই শেষ মুহূর্তে এসেও দেখি এখনো পর্যন্ত নতুন সরকার গঠিত হওয়া এখনো পর্যন্ত যে মহামান্য রাষ্ট্রপতি কি করলো, আওয়ামী লীগের জন্য কিছু করলো না কেন, রাষ্ট্রপতি এটা করে না কেন, ওটা করে না কেন, এই গবেটগুলোর এই জ্ঞানটা নাই যে রাষ্ট্রপতির হাত পা কিভাবে বাঁধা কিংবা তার সংবিধানে ক্ষমতা কতটুকু সীমিত। আমি এগুলো নিয়ে কয়েকদিন ধরে ভাবছি যে রাষ্ট্রপতির এই যে বীরত্ব, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন যেভাবে অস্ত্র ধরেছিলেন, আজকে তিনি দ্বিতীয়বার আরেকবার অস্ত্র ধরলেন, তার ভূমিকার মাধ্যমে বাংলাদেশকে বাঁচিয়ে দিলেন, বাংলাদেশের সংবিধানকে বাঁচিয়ে দিলেন। তিনি যদি আজকে এই যে গত 1.5 বছরের নানা আমরা ঘটনা প্রবাহ আসবো, আজকে বাংলাদেশের একটি প্রধান জাতীয় দৈনিক কালের কণ্ঠে তার একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। আমরা যেগুলো গত 1.5 বছর যাবত আমি যেগুলো জানতাম সেগুলো একটা গণমাধ্যমে প্রকাশ করেছে। আজকে আরো কথা বলতে কোনো দ্বিধা নেই, যেহেতু একটা স্বীকৃত গণমাধ্যম প্রকাশ করেছে। একবার আপনি চিন্তা করুন, এই যে রাষ্ট্রপতির উপরে যে ঝড়গুলো বয়ে গেছে, সেই ঝড়ের মধ্যে তিনি যদি ভেঙে পড়তেন কিংবা তিনি সরে যেতেন চাপের মুখে, তাহলে কি হতো একবার চিন্তা করুন। বাংলাদেশটার বাংলাদেশ থাকতো না। যারা বিপ্লবী সরকারের স্বপ্ন দেখছিল গত 1.5 বছর যাবত, তারা সফল হতো। ইসলামী প্রজাতন্ত্র বলুন বা যে কোনো কিছু বলুন, সেটি বাংলাদেশে কায়েম হতো। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির দেয়তায় রাষ্ট্রপতি বাংলাদেশকে বাঁচিয়েছেন, বাংলাদেশের পবিত্র সংবিধানকে বাঁচিয়েছেন। আমরা সেই আলাপটাই করতে চাই। রক্ত ঝরলে ঝরুক, আমি বঙ্গভবন ছাড়বো না, ঠিক এই যে গত 1.5 বছর কাটালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পর্দার আড়ালে তাকে সরিয়ে দিতে কারা বুনেছিল চক্রান্তের জাল? কেনই বা প্রধান উপদেষ্টার সাথে তার তৈরি হলো যোজন যোজন দূরত্ব? আজ আমরা উন্মোচন করব কালের কণ্ঠে প্রকাশিত সেই রুদ্ধশ্বাস সাক্ষাৎকারের প্রতিটি পরত, যেখানে লুকিয়ে আছে মধ্যরাতের ঘেরাও, অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা আর নিঃসঙ্গ রাষ্ট্রপতির লড়াইয়ের গল্প। শেষ পর্যন্ত সাথেই থাকুন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদধারী ব্যক্তি, কিন্তু গত 1.5 বছর তিনি কতটা একাকী ছিলেন তাই উঠে এসেছে তার সাম্প্রতিক সাক্ষাৎকারে। তিনি জানিয়েছেন, বাইরে থেকে তাকে শান্ত মনে হলেও তার উপর দিয়ে বয়ে গেছে মহাপ্রলয়। তাকে উপড়ে ফেলার জন্য চালানো হয়েছে একের পর এক ছক। কেন তিনি নিজেকে প্রতিবন্ধী রাষ্ট্রপতি হিসেবে অনুভব করেছেন এবং কেন তিনি মনে করেন তাকে জনগণের কাছ থেকে আড়াল করার চেষ্টা করা হয়েছে? 2024 সালের 22 অক্টোবর বঙ্গভবনের ইতিহাসে অন্যতম এক কালো রাত। রাষ্ট্রপতি বর্ণনা করেছেন কিভাবে ভাড়াটে লোকজন দিয়ে বঙ্গভবন ঘেরাও করা হয়েছিল। রাষ্ট্রপতি দাবি করেছেন, সেদিন যারা আন্দোলনে এসেছিল তাদের অনেকেই ছিল ভাড়াটে
একটি মেয়ে কাঁটাতারের উপর ঝাঁপিয়ে পড়া এবং সাউন্ড গ্রেনেডের শব্দে ছবি তোলার জন্য পোজ দেওয়ার ঘটনাকে তিনি ব্ল্যাকমেইল হিসেবে অভিহিত করেছেন। সেনাবাহিনীর ৯ম ডিভিশন ৩ স্তরের নিরাপত্তা না দিলে সেদিন হয়তো গণভবনের মতো বঙ্গভবনও লুটতরাজ হতো। রাত 12টায় সেই সময়ের তথ্য উপদেষ্টা ছাত্রদের প্রতিনিধি নাহিদ ইসলামের ফোন আসে এবং ওরা আমাদের লোক না বলে দায় এড়ানোর চেষ্টা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে। সাক্ষাৎকারের সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো রাষ্ট্রপতিকে সরিয়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে বসানোর চেষ্টা। রাষ্ট্রপতি সরাসরি অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা একজন বিচারপতির কাছে গিয়েছিলেন তাকে রাষ্ট্রপতি পদে বসার প্রস্তাব নিয়ে। আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি। এই উদ্ভূত পরিস্থিতি যখন ঘটনা ঘটেছিল, এই উপদেষ্টার নাম রাষ্ট্রপতি বলেননি, আমি বলছি। সেই সময়ে বলেছিলাম এই যে আসিফ নজরুল এখনো দেশে আছে, একে ধরে বিচারের আওতায় আনতে হবে, আনা উচিত বিএনপি সরকারের। এই আসিফ নজরুল সেই সময়ের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের কাছেও গিয়েছিলেন রাষ্ট্রপতি হবার প্রস্তাব নিয়ে, এই নাহিদকে সাথে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই প্রধান বিচারপতি প্রস্তাবটা নাকচ করে দিয়েছিলেন। সেই বিচারপতি সাংবিধানিক নৈতিকতা মেনে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন একজন রাষ্ট্রপতিকে অসাংবিধানিকভাবে সরিয়ে তিনি এই চেয়ারে বসবেন না। কেন সরকার একজন সাংবিধানিক রাষ্ট্রপতি থাকা সত্ত্বেও বিকল্প খুঁজছিল? এটি কি সাংবিধানিক শূন্যতা সৃষ্টির কোনো পায়তারা ছিল? যখন চারপাশ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি উঠছিল তখন অদ্ভুতভাবে তার পাশে দাঁড়িয়েছিল আজকের ক্ষমতাসীন বিএনপি। রাষ্ট্রপতি তারেক রহমানকে অত্যন্ত আন্তরিক হিসেবে উল্লেখ করেছেন কালের কণ্ঠের এই সাক্ষাৎকারে। তিনি স্বীকার করেছেন বিএনপির শীর্ষ নেতৃত্বের দৃঢ় অবস্থানের কারণে তাকে অপসারণের ষড়যন্ত্র সফল হয়নি। বিএনপি বারবার বলেছে তারা অসাংবিধানিক উপায়ে ক্ষমতার পরিবর্তন চায় না। রাষ্ট্রপতির মতে বিএনপির এই স্ট্যান্ড সরকারকে পিছু হটতে বাধ্য করেছিল। ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন রাষ্ট্রের দুই শীর্ষ ব্যক্তির মধ্যে সম্পর্ক কেমন? রাষ্ট্রপতির বক্তব্যে যা উঠে এসেছে তা রীতিমতো হতাশাজনক। প্রধান উপদেষ্টা 14-15 বার বিদেশ সফর গেলেও একবারও রাষ্ট্রপতিকে জানাননি, যা সাংবিধানিক বাধ্যবাধকতার লঙ্ঘন। এমনকি যুক্তরাষ্ট্রের সাথে হওয়া গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়েও রাষ্ট্রপতিকে অন্ধকারে রাখা হয়েছে। রাষ্ট্রপতি কালের কণ্ঠের সাক্ষাৎকারে আক্ষেপ করে বলেছেন এই সরকার গঠনের প্রক্রিয়ার উৎস ছিলেন তিনি নিজেই, অথচ তাকে সম্পূর্ণ আড়ালে রাখার চেষ্টা করা হয়েছে। রাষ্ট্রপতিকে কিভাবে ঠুটো জগন্নাথ করে রাখা হয়েছে তার বর্ণনা শুনে অবাক হতে হয়। সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতের অপরাধে রাষ্ট্রপতির পুরো প্রেস উইংকে সরিয়ে নেওয়া হয়, এমনকি 30 বছরের পুরনো ফটোগ্রাফারদেরও ছাড় দেওয়া হয়নি। আমরা এই বিষয়গুলো গত 1.5 বছরে বিভিন্ন সময়ে আলাপ করেছি। কসোভো বা কাতারের আমিরের আমন্ত্রণে তাকে যেতে দেওয়া হয়নি বিদেশে, উল্টো তার হয়ে দুঃখ প্রকাশ করে চিঠি ড্রাফট করে সই করতে পাঠানো হয়েছে। বিদেশে দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনাকে তিনি তাকে অপসারণের প্রথম ধাপ হিসেবে দেখেছেন। এমনকি জাতীয় দিবসে ক্রোড়পত্রেও তার বাণী ছাপা বন্ধ করে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই সাক্ষাৎকার বাংলাদেশের ইতিহাসে এক নতুন বিতর্কের জন্ম দিল। একদিকে তার সাংবিধানিক দৃঢ়তা, অন্যদিকে সরকারের সাথে তার চরম সমন্বয়হীনতা দেশকে কোন পথে নিয়ে গিয়েছে। তিনি বলেছেন, আমি রক্ত ঝরিয়ে হলেও ইতিহাস হয়ে থাকতে চাই, কিন্তু সংবিধান ভাঙব না। এই সাক্ষাৎকার কি কেবলই একজন রাষ্ট্রপতির সেই সময়ের সরকারের উপর ক্ষোভ, নাকি এই সাক্ষাৎকারটি শুনে পড়ে আপনি কি মনে করেন যে রাষ্ট্রটাকে, বাংলাদেশ রাষ্ট্রটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং সেই ব্যর্থ করে দেওয়ার চেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার প্রধান কাণ্ডারি হয়ে উঠেছিলেন মহামান্য রাষ্ট্রপতি এবং তাকে সহায়তা করেছে আজকের ক্ষমতাসীন বিএনপি, তাকে সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, 3 বাহিনী। বিএনপি, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর প্রচেষ্টায় আজকে বাংলাদেশ বেঁচে গেছে এবং
প্রধান ভূমিকা পালন করেছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজকে যারা তাকে ভুল বোঝেন, এই সাক্ষাৎকারটি তাদের জন্য। এবং আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তিকেই আসলে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন। আজকে যদি দুর্বল চিত্তের একজন মানুষ হতেন, তিনি কিন্তু এই ঝড়ে টিকতেন না, তিনি সটকে পড়তেন, তিনি চলে যেতেন। তাহলে আজকে কি হতো? আজকে যে বাংলাদেশটা অক্ষত বাংলাদেশ, অক্ষত সংবিধান দেখছি, এটি হয়তো থাকতো না। আমি বলবো 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যেভাবে অস্ত্র ধরেছিলেন, শুরুতে যে কথাটি বললাম, দ্বিতীয়বার তিনি অস্ত্র ধরলেন, তার দৃঢ়তার মাধ্যমে বাংলাদেশকে বাঁচিয়ে দিলেন মহামান্য রাষ্ট্রপতি। আপনার দীর্ঘ জীবন কামনা করে দর্শক, আপনাদের